আন্দামানের ডিগলিপুরে দুদিনের ট্রিপে আমরা কি কি দেখলাম সেটা নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবার অনুরোধ রইল। তোমরা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। আন্দামানে পোর্ট ব্লেয়ার থেকে আমরা ভোর 4:30 নাগাদ রওনা দিয়েছিলাম বারাতাং যাওয়ার উদ্দেশ্যে। বারাতাং যাওয়ার পথে জিরকাটাং বলে একটা জায়গা রয়েছে, সেখানে জারোয়া এনক্লেভে যাওয়ার জন্য পারমিট করাতে হয়। সেই জন্যই এখানে গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে। এখানে জারোয়া প্রোটেকশন এরিয়া এটা, সেখানে পারমিট করিয়ে তারপর গাড়িগুলো সব আবার রওনা দেবে। বারাতাং দিয়ে যাওয়ার সময় আমরা কিন্তু অনেক জারোয়াদের দেখতে পেরেছি। কনভয়গুলো যখন যায় তখন খুব আস্তে আস্তে যেতে হয়, গাড়ি ওখানে দাঁড়ানোর কোনো অনুমতি নেই, যেহেতু ওরা এখনো একটু হিংস্র রয়েছে, অনেক সময় তীর ধনুক নিয়ে ওরা আক্রমণ করতে পারে। সে কারণের জন্যই গাড়িগুলো খুব আস্তে আস্তে পর পর সব গাড়িগুলো চলতে থাকে। পোর্ট ব্লেয়ার থেকে বারাতাং এর ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 150 কিলোমিটার। বারাতাং আসবার পর সেখানে জেটি রয়েছে, জেটি থেকে ভেসেল করে ওপারে যেতে হবে। যেই নদীটা আমরা পার হব সেটা হচ্ছে আন্দামানের সব থেকে বড় নদী, এর নাম হচ্ছে কালপাতাং নদী। এই নদীটা পার হওয়ার সময় আমরা কিছু জারোয়াদের দেখতে পেরেছি। তারা নৌকো করে খাবার সংগ্রহের জন্য যাচ্ছিল। আমরা এই কালপাতাং নদী পার হয়ে যাব রঙ্গত বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে যাব লাইমস্টোন কেভ দেখতে। এই যে দেখতে পাচ্ছ, এই হলো জারোয়া। ছোট ছোট বাচ্চারা নৌকো করে খাবার সংগ্রহের জন্য যাচ্ছে। এই ছবিটা অনেকটা দূর থেকে নিয়েছি, জারোয়াদের কোনো ছবি আমরা তুলতে পারিনি। গাড়ি যেহেতু বারাতাং এনক্লেভের মধ্যে, জারোয়া এনক্লেভ দিয়ে যে এসছি, সেখানে গাড়ি দাঁড়ানোর কোনো রকম নিয়ম নেই, সেই কারণের জন্য আমরা কোনো ছবি তুলতে পারিনি। আন্দামানে 6 ধরনের ট্রাইবাল গ্রুপ রয়েছে, তার মধ্যে নাম হচ্ছে সেন্টিনেলিস, জারোয়া, ওঙ্গে, আন্দামানিস, নিকোবরিস এন্ড শম্পেন। সেন্টিনেলিস ট্রাইবালরা থাকে সেন্টিনেল আইল্যান্ডে, আর শম্পেন যারা রয়েছে তারা থাকে গালাথাবে। শম্পেন জনজাতিটি গ্রেট নিকোবরের সাউদার্ন পার্টে তারা বসবাস করে। ওঙ্গে জনজাতিটি থাকে লিটল আন্দামানের, এরা আদিবাসিন্দা। জারোয়া বারাতাং আর রঙ্গত আইল্যান্ডে থাকে। আন্দামানিস নিকোবরিসরা ট্রাইবালরা থাকে আন্দামান শহরে। জারোয়া জনগোষ্ঠীর মেয়েদের উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি, ছেলেদের 5 ফুট মতন হয়। 1947 সালে প্রথম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যোগাযোগ স্থাপিত হয়। তখন থেকে জারোয়ারা নারকেল, কলা এবং অন্যান্য ফলের মতন উপহার নিয়ে যাওয়া যোগাযোগকারীদের দলের প্রতি বৈরী আচরণ করে না। জারোয়ারা এখনো শিকার ও সংগ্রহকারী যাযাবর উপজাতি, তারা তীর ধনুক নিয়ে এখনো শিকার করে। আমরা কালপাতাং নদী পার করে রঙ্গত বলে যে জায়গাটা রয়েছে সেখান থেকে এবার আমরা বোট ধরবো। বোট ধরে আমরা যাব লাইমস্টোন কেভ দেখতে। এই বোটে আমাদের সময় লেগেছিল 15 থেকে 20 মিনিটের মতন। আমরা বোটে করে কালপাতাং নদী যখন পার হয়ে লাইমস্টোন কেভের দিকে যাচ্ছিলাম, বোটের যে গাইড ছিলেন তিনি বলছিলেন এই কালপাতাং নদীতে কুমির আছে, তবে আমাদের কুমিরের দেখা মেলেনি। এই ডিগলিপুর যাওয়ার রুটে আমরা যে দুদিনের আমাদের ট্যুর ছিল, তাতে আমাদের সঙ্গে আর একটা ফ্যামিলি ছিল, হাজবেন্ড ওয়াইফ দুজনে ছিলেন। ওনারা নাসিকে থাকেন। আমার পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুরের দূরত্ব 300 কিলোমিটারের মতন। 10 থেকে 12 ঘন্টা সময় লাগে ডিগলিপুর যেতে। ডিগলিপুরেই রয়েছে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডটি। অপূর্ব সুন্দর এই আইল্যান্ড। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা আইল্যান্ডের ইনফরমেশনগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। আর রস আইল্যান্ড রয়েছে আন্দামানে, যেটা এখন নেতাজি সুভাষচন্দ্র আইল্যান্ড নামে পরিচিত।
সেই আইল্যান্ডটিও ভীষণ সুন্দর, সেখানে প্রচুর হরিণের দল আমরা দেখতে পেরেছি। রস আইল্যান্ডের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখো। কালপাতাং নদীটা পার হয়ে যখন আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম তখন নদীটা অনেকটাই সরু হয়ে গেল, আর প্রচুর ম্যানগ্রোভ আমরা দেখতে পেরেছি। আমাদের এখানে সুন্দরবনে যেরকম ম্যানগ্রোভ রয়েছে ঠিক সেই রকমই ম্যানগ্রোভ গুলো। এটা একটা খাড়ি মতো, এখান দিয়ে বোটটা যাওয়ার পর একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা ম্যানগ্রোভের ওপরেই একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা দিয়ে পার হয়ে আমাদের যেতে হবে লাইমস্টোন কেভ দেখতে। তখন যেহেতু ভাটার সময় ছিল, আমরা যে সময় গিয়েছিলাম, সেই জন্য ম্যানগ্রোভ গুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমরা যে ম্যানগ্রোভের ওপর দিয়ে ব্রিজটা দিয়ে যে আমরা যাব, সেই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় ম্যানগ্রোভ গুলো বেশ সুন্দর লাগছিল দেখতে, তোমরাও দেখতে পাচ্ছ। তারপর একটা গ্রাম পড়বে, সেই গ্রামে 8টা ফ্যামিলি থাকে, তারা ঝাড়খণ্ড থেকে এসে এখানে বসবাস করছে। আর ওখানে নানান রকম জিনিস তারা চাষ করে, সে চাষ করেই তাদের জীবিকা নির্বাহ হয়। আমরা যাওয়ার পথে তাদের কাছ থেকে অনেক কিছুই কিনেছিলাম। এই গ্রামে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, সোলার লাইটের কিছু ব্যবস্থা রয়েছে। আর এই গ্রামে ওরা নানান রকম চাষাবাদ করে, সেইভাবেই ওদের জীবিকা নির্বাহ করে। বোট থেকে নেমে আমাদের কিন্তু অনেকটা হাঁটতে হয়েছিল লাইমস্টোন কেভে যাওয়ার জন্য। আর সেখানে বেশ বড় বড় গাছ ছিল, গাছের শিকড়গুলো মাটির মধ্যে সমস্ত দেখা যাচ্ছে। আর ওখানে অনেক ধরনের পাখি আছে, পাখিগুলো আমরা তখন দেখতে পারিনি, তবে যাওয়ার পথে সাইনবোর্ডের মধ্যে পাখির সম্বন্ধে সবকিছু লেখা ছিল, সেগুলো আমরা দেখতে পেরেছি। ওখানকার যে গ্রামে যারা থাকেন, যেসব বাসিন্দারা রয়েছে, তাদের মেয়েরাই সমস্ত কিছু দোকান নিয়ে এখানে বসেছে, সবকিছু ওরা বিক্রি করছে, যেমন আম, শসা, অনেক কিছুই আমরা খেয়েছি। আমরা যে বোটে করে এসেছিলাম সেই বোটে গাইড আমাদের সঙ্গে ছিল, সে আমাদের সব বুঝিয়ে দিচ্ছিল। তারপর আমরা চলে গেলাম লাইমস্টোন কেভের ভেতরে। ভেতরটা বেশ দুর্গম মতন লাগছিল। আর লাইমস্টোন কেভ যেটা তৈরি হয় জলের সাথে ক্যালসিয়াম কার্বনেট মিক্স হয়ে একটা সলিউশন তৈরি হয়, তারই সেডিমেন্ট থেকে তৈরি হয় স্ট্যালেকটাইট ও স্ট্যালাগমাইট। প্রকৃতির এই খামখেয়ালি সৌন্দর্যের বশে নানান রকম ফিগার তৈরি হয়, কোনোটা অক্টোপাস, কোনোটা শিব, গণেশের মূর্তি, সেটা আমাদের চোখে ধরা পড়ে। को बढ़ती है, हम देखिए ये वाला ऊपर से नीचे को बढ़ते हैं, इसको स्टैलेक्टाइट बोलते हैं सर, और नीचे वाला को स्टैलेग्माइट बोलते हैं, जो कि नीचे से इसको ऊपर को फॉर्मेशन होता है सर। जो नीचे स्टोन बढ़ती है ना मैम, तो ऊपर स्टोन जो वाटर नीचे डिपॉजिट होती है ना, तो नीचे का वाटर आके धीरे धीरे जमने लगते हैं सर, कैल्शियम कार्बोनेट के साथ, वो जम जम के वाटर आके स्टोन बन जाती है। इस प्रकार से नीचे वाला स्टोन ऊपर बढ़ती है। এগুলোর মধ্যে হাত দেওয়া একদমই বারণ, কারণ হাত দিলে শরীরের যে হিটটা থাকে তাতে এগুলোর মধ্যে কালো কালো স্পট হয়ে যায়। তারপর আমরা রংগোর থেকে জারোয়া প্রোটেকশন পোস্ট আর একটা ছিল, সেখানে পারমিট করে তারপরে আমরা রওনা দিলাম। এটা হচ্ছে মাড ভলক্যানো যাওয়ার পথে। এই মাড ভলক্যানো প্রকৃতিরই একটা সৃষ্টি। এই ভলক্যানোটি রয়েছে আন্দামানের ঘন জঙ্গলে দিগলিপুরের কাছে শ্যামনগর গ্রামে। মাড ভলক্যানো শেষবার ভয়াবহ অগ্ন্যুৎপাত হয় 2 অক্টোবর 2015 সালে। 20 বছরেরও বেশি সময় ধরে এটা নিষ্ক্রিয় হয়েছিল। 3 থেকে 4 মিটার এটার অগ্ন্যুৎপাত হয়েছিল, একটা স্তূপ তৈরি হয়। এ প্রায় 1000 বর্গমিটার এলাকা ধরে কাদা ও ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। 2005 সালে 18 ফেব্রুয়ারি 2003 সালে বড় আকারের ইরাপশন হয়েছে। করোনার সময়ও এই মাড ভলক্যানোর অগ্ন্যুৎপাত হয়েছিল। এটি লাভা উদগীরণকারী কোনো সাধারণ আগ্নেয়গিরি নয়, এটি একটি মাড ভলক্যানো। এর থেকে কাদা, জল ও মিথেন গ্যাস নির্গত হয়। স্থানীয় মানুষের কাছে এটি জালকি নামে পরিচিত।
অগ্নুৎপাতের সময় সেখানে পর্যটকদের যাওয়া বন্ধ ছিল। মাঠ ভলকানো দেখবার পর আমরা ডিগলিপুরের উদ্দেশ্যে রওনা দিই। তার মাঝে দুটো বীচ আমরা দেখেছি, একটা হচ্ছে আমকুঞ্জ বীচ, সেটা নিমুতলায় অবস্থিত। সেই বীচটা ভীষণ সুন্দর ছিল দেখতে, আর ওখানে আমরা অনেক রকমের কোরাল দেখতে পেয়েছি এবং সেগুলো হাতে ধরেও স্পর্শ করতে পেরেছি। ওখান থেকে কোনো কোরাল আনা যায় না, সেটা নিষিদ্ধ আছে। তারপর আমরা চলে গিয়েছিলাম মরিশ ডেরা বিচে। এটি আন্দামানের রঙ্গদ্বীপেই অবস্থিত। এটার অসাধারণ শান্ত প্রকৃতির সৈকত। এটি তার পাথুরে গঠন আর মিষ্টি জলের ঝর্ণা এবং সবুজ অরণ্যের জন্য দারুণ জনপ্রিয়। আর এখানে ভলকানিক যে ইরাপশন হয়েছিল সেই পাথরগুলো এখানে দেখা যায়, সম্পূর্ণ পাথুরে বীচ। আর আন্দামানের এক একটি বীচের সৌন্দর্য কিন্তু এক এক রকমের। এই বীচটি ফেমাস হচ্ছে ইউনিক ভলকানিক টুইন রকস এর জন্য। তারপর আমরা ডিগলিপুর যাওয়ার পথে সানসেট দেখলাম মায়া বন্দর বলে একটা জায়গায়। ভীষণ সুন্দর সানসেট দেখা যাচ্ছিল। আর ওখানে যারা মাছ ধরছিল সেই নৌকাগুলো সমস্ত ছিল, নৌকাগুলো করে ওরা মাছ ধরে। মায়া বন্দরের যে ব্রিজটায় দাঁড়ালে খুব সুন্দর সানসেটটা দেখা যাচ্ছিল। রস অ্যান্ড স্মিথ দ্বীপে যাওয়ার সময় ডিগলিপুরের ফরেস্ট অফিস থেকে ফরেস্ট পারমিট নিতে হয়। ভারতীয় পর্যটকদের জন্য 50 টাকার, বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা করে পারমিটের ফি। নৌকা ভাড়া বা বোট ভাড়া করে এখানে যাওয়া যায়। 3000 থেকে 5000 পর্যন্ত বোটের ভাড়া হয়। এরিয়েল বে জেটি থেকে ভাড়া করা যে স্পিড বোটটা থাকবে সেটাতে যেতে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগে। ফরেস্ট অফিস সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, রবিবার বন্ধ থাকে। দ্বীপে কোনো খাবার দোকান নেই, রেস্তোরাঁও নেই, তাই পোর্ট ব্লেয়ার বা ডিগলিপুর থেকে যাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ও খাবার নিয়ে যেতে হবে। সেখানে প্লাস্টিক কিন্তু একদম অ্যালাউ না। জোয়ার ভাটার সময়সূচি জেনে নেওয়া খুব জরুরি, কারণ ভাটার সময় স্যান্ড বারটি পুরোপুরি দৃশ্যমান হয় এবং হাঁটার উপযুক্ত সময় থাকে। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুরের এরিয়েল বে জেটি যেতে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। এই রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর আন্দামানের কাছে অবস্থিত। এটি একটি আশ্চর্যজনক টুইন আইল্যান্ড বা যমজ দ্বীপ নামে পরিচিত। এই দ্বীপ দুটি একটি প্রাকৃতিক বালির বাঁধ দ্বারা সংযুক্ত। জোয়ারের সময় এই বালি বা হাঁটার পথটি জলের নিচে তলিয়ে যায় এবং দুটি আলাদা দ্বীপ মনে হয়। ভাটার সময় জল নেমে গেলে বালিভূমিটি আবার জেগে ওঠে, যার ওপর দিয়ে অনায়াসেই এক দ্বীপ থেকে অন্য দ্বীপে হেঁটে যাওয়া যেতে পারে। অপূর্ব এর প্রাকৃতিক সৌন্দর্য। এই আইল্যান্ডটিতে অনেক বসবার জায়গা ও সমস্ত কিছু খুব সুন্দর করে আইল্যান্ডটিকে সাজানো হয়েছে। জোয়ারের সময় কিন্তু এগুলো সম্পূর্ণ জলে ঢেকে যায়। ভাটার সময় সব আবার ঠিক এইরকম দেখতে লাগে। দুটো দ্বীপ দেখা যাচ্ছে ভাটার সময়। এখন দুটো দ্বীপ আলাদা পুরোপুরি বোঝা যাচ্ছে। এই দ্বীপের জল একদম স্ফটিকের মতন স্বচ্ছ। সমুদ্রের তলদেশে প্রবাল, রঙিন মাছ সবকিছুই দেখার সুযোগ মেলে এই দ্বীপটিতে। এই দ্বীপটি সুইমিং ও সাঁতার কাটবার জন্য উপযোগী। এখানে অলিভ রিডলে কচ্ছপের ডিম পাড়ার সময় সঠিক সময় পৌঁছালে তা দেখার সুযোগ মিলতে পারে। এখানে অনেক ধরনের পাখিও দেখা যায়। আন্দামানে আমাদের 10 দিনের ট্যুর ছিল।
একটা ভিডিওতে সম্পূর্ণ কিছু দেওয়া সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই কারণের জন্য আমি 3টে পার্টে ভিডিওগুলো দেব। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে এবং সমস্ত ইনফরমেশনগুলোও তোমরা পেয়ে যাবে।